আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা সম্প্রতি লক্ষ্য করেছি ভারতে ওয়াকফ সংশোধনী বিল ২০২৫ পাস হয়েছে। এটা ১ম এ লোকসভায় পাস হয়, তারপর রাজ্যসভায় যায় এবং সেখান থেকে প্রেসিডেন্টের কাছে অনুমোদনের জন্য যায়। তিনি স্বাক্ষর করলে এটি আইনে পরিণত হয় এবং এটি গেজেটে চলে এসেছে। তো এই বিষয়টা নিয়ে একটু কথা বলা দরকার যে এই ওয়াকফ সংশোধনী বিলের সমস্যা কোথায়? আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি পুরো ভারতের মুসলমানরা এর বিরুদ্ধে ফুঁসে উঠেছেন, তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং ভারতের মুসলমানদের মধ্যে নানা ইখতিলাফ এবং বিতর্ক থাকলেও এই একটা বিষয় আমরা দেখছি তারা সবাই এক জায়গায় এসে একমত পোষণ করে আন্দোলন করছেন এবং ইতিমধ্যেই মোদী সরকার তাদের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া এবং কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলছেন। তো মূল কথা হচ্ছে যে ওয়াকফ সংশোধনী বিলের সমস্যাটা কোথায়? পাশাপাশি ওই সমস্যাটা বুঝতে হলে আমাদেরকে একটু ওয়াকফ ব্যবস্থা কি সেটা সম্পর্কে ন্যূনতম ধারণা নিতে হবে এবং ইসলামী সভ্যতায়, ইসলামী সংস্কৃতি এবং ইতিহাসে ওয়াকফের ভূমিকা কি, এর প্রভাব কি সেটাও একটু আমাদের ধারণা নিতে হবে। কারণ যদি পিছনের ওই ব্যাকগ্রাউন্ডগুলো আমরা না জানি বা বুঝতে না পারি তাহলে হচ্ছে এখনকার যে বিল তার সমস্যাগুলো পুরোপুরি বুঝতে পারবো না। ওয়াকফ হচ্ছে এমন একটা ব্যবস্থা যেটা মুসলমানদের সভ্যতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং শুধু মুসলমানদের সভ্যতা না বরং পুরো মানব জাতির ইতিহাসে ওয়াকফ এমন একটা ব্যবস্থা যেটা মুসলমানরা ডেভেলপ করেছে এবং এটাকে তারা কাঠামো দিয়েছে, এটা অন্যরা তাদের কাছ থেকে শিখেছে। ওয়াকফের মতো কোনো ব্যবস্থা অন্য কারো কাছে ছিল না এবং এটা হেনরি কাটান তার বই দ্য ল অফ ওয়াকফ সেখানেও তিনি এটা উল্লেখ করেছেন যে আমেরিকা বা ইংল্যান্ডের আইনে এই ধরনের কোনো চিন্তা কারো কাছে ছিল না বা পেছনের যে সভ্যতাগুলো তাদের কাছে এই ধরনের কোনো চিন্তা বা এই ধরনের কোনো বিন্যাস তাদের কাছে ছিল না এবং এটার উপরেই আরও লম্বা আলোচনা করেছেন গ্রেগরি কজলস্কি তার যে বই যেটা ক্যামব্রিজের সাউথ এশিয়ান স্টাডিজ থেকে প্রকাশিত হয়েছে, মুসলিম এন্ডোমেন্টস অ্যান্ড সোসাইটি ইন ব্রিটিশ ইন্ডিয়া। সেখানে তিনি দেখিয়েছেন যে আগের আইনগুলোতে বা অন্য সভ্যতায় তাদের কাছে ওয়াকফের কোনো ধারণা ছিল না, এটা মুসলমানের প্রথম নিয়ে আসেন এবং তাদের কাছ থেকে অন্যরা গ্রহণ করে। সংক্ষেপে যদি বলি তাহলে ওয়াকফ ব্যবস্থাটা কি? ওয়াকফ হচ্ছে যে জনকল্যাণমূলক কোনো কাজে বা জনহিতকর কোনো কাজের জন্য একজন ব্যক্তি তার স্থাবর বা অস্থাবর সম্পত্তি একটা নির্দিষ্ট পরিমাণ দান করবেন এবং তিনি দান করার পর থেকে এই সম্পদের উপর তার মালিকানা রহিত হয়ে যাবে। তিনি আর কখনো এর মালিকানা ফিরে পাবেন না কিংবা ফেরত নিতেও পারবেন না, এটা তিনি বিক্রি করতে পারবেন না, মালিকানা অন্য কারো কাছে হস্তান্তর করতে পারবেন না এবং তার মৃত্যুর পরে ১০০ বছর পরে, ২০০ বছর পরে, ৫০ বছর পরে তার কোনো উত্তরাধিকারী এসে এই সম্পদের উপর মালিকানা দাবিও করতে পারবে না। এবং মুসলিম ফকিহদের একটা বড় অংশ বলেছেন যে কেউ যখন কোনো সম্পদ ওয়াকফ করে তখন সেটা আল্লাহর মালিকানায় চলে যায় এবং সেটা রক্ষণাবেক্ষণ একজন মোতাল্লির মাধ্যমে হয়। অর্থাৎ কেউ যখন ওয়াকফ করে তখন নির্দিষ্ট কিছু খাতে করেন, যেমন কেউ একটা জমি ওয়াকফ করলেন যে আমার এই জমি থেকে যেই অর্থ প্রাপ্তি হবে, যে অর্থ লাভ হবে, আয় হবে, সেটা দিয়ে কোনো একটা এতিমখানা চলবে কিংবা সেটা দিয়ে কোনো একটা বিদ্যালয় চলবে কিংবা সেটা দিয়ে কোনো মসজিদের ইমাম সাহেবের বেতন দেওয়া হবে। এরপর এই খাতে এই ওয়াকফটা চালু থাকবে এবং ওয়াকফ কখনো বন্ধ হবে না। যদি কখনো ওই মসজিদটা ভেঙেও যায়, ওই মসজিদটা হারিয়ে যায়, তবু ওয়াকফ বন্ধ হবে না, বরং মসজিদের অন্য কোনো একটা খাত ব্যয় করে সেখানে এটা ব্যয় করা হবে। অন্য কোনো খাত না, যেই ধরনের খাতে তিনি ওয়াকফ করেছেন সেই খাতে এটা ব্যয় করা হবে। ওয়াকফের ধারণা মুসলিম সভ্যতার শুরু থেকেই, মুসলমানদের সমাজে শুরু থেকেই ছিল, যদিও কোরআনুল কারিমে সরাসরি ওয়াকফের কথা বলা নাই কিংবা ওয়াকফ শব্দে কোনো আলোচনা নেই, কিন্তু কোরআনুল কারিমে কল্যাণের কাজ, ভালো কাজ, মানুষের পাশে দাঁড়ানো, সহানুভূতি প্রকাশ করা, এই বিষয়গুলোকে উৎসাহিত করা হয়েছে এবং মুসলিম ফকিরা কোরআনুল কারিমের ওই ধরনের আয়াত থেকেই ওয়াকফের পক্ষে প্রমাণ উপস্থাপন করেছে। যেমন কোরআনুল কারিমের একটা আয়াত যেটা খুব বেশ পরিচিত, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। অর্থাৎ এখানে রুকু করতে বলা হয়েছে, সিজদা করতে বলা হয়েছে, রবের ইবাদত করতে বলা হয়েছে, এরপরে বলা হয়েছে তোমরা খায়র বা কল্যাণ, ভালো কাজ করো। ওই ভালো কাজের একটাকে আমরা ওয়াকফ হিসেবে ধরতে পারি। ওয়াকফ একটা চমৎকার কাজ যেখানে একজন মানুষ তার জীবিত অবস্থায় এমন একটা দান করে যান যেটা দীর্ঘ সময় পর্যন্ত বহু মানুষকে উপকৃত করে এবং একটা সমাজের চেহারাই পাল্টে দিতে পারে। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, যেটা বেশ বিখ্যাত হাদিস, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা মাতা ইবনু আদম ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস, ইযা মাতা ইবনু আদম ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস, সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। অর্থাৎ কোন ব্যক্তি মারা গেলে তার তিনটা জিনিস, তার আমলনামা তো বন্ধ হয়ে যায় আর নতুন করে কোনো আমল সংযুক্ত হওয়া, কিন্তু তার তিনটা জিনিস চালু থাকে। এর মধ্যে প্রথমটা হচ্ছে সদকায়ে জারিয়া। তো সদকায়ে জারিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত বলা যায় ওয়াকফকে, অর্থাৎ কারণ ওয়াকফ হচ্ছে এমন একটা দান যেটা চালু থাকে। অন্যান্য বেশিরভাগ দান একটা নির্দিষ্ট পর্যায়ে গিয়ে কিন্তু এটা বন্ধ হয়ে যায়, কিন্তু ওয়াকফের মাধ্যমে যেটা সেটা কিন্তু চলতেই থাকে। তো
সদকায়ে জারিয়ার একদম বড় খাতির হচ্ছে ওয়াকফ। মুসলমানদের মধ্যে ওয়াকফ প্রথম কবে করা হয় এই বিষয়ে শায়েখ খালেদ বিন আলী বিন মোহাম্মদ আল মুশাইকি ওনার বই আল জামি লি আহকামিল ওয়াকফে তিনি লিখেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করেন তখন তিনি মসজিদে কুবা এবং মসজিদে নববীতে প্রথম ওয়াকফ করেন এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একটা যুদ্ধ থেকে প্রাপ্ত সম্পদ ওয়াকফ করেন এবং মুহাজির আনসার সাহাবীদের অনেকে মুহাজির সাহাবীদের জন্য তাদের কিছু জমি এবং খেজুরের বাগান ওয়াকফ করে দেন। এটা মদিনার সমাজে একটা পরিচিত দৃশ্য ছিল। এবং এরপরে যখন উমাইয়াদের শাসন শুরু হয়, খেলাফতে রাশেদা, উমাইয়াদের শাসন, আব্বাসীদের শাসন এবং মুসলমানরা যখন পুরো বিশ্বে তাদের সালতানাত গড়ে তোলেন, তাদের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেন, তখন তারা ওয়াকফের চর্চাকে অনেক বেশি প্রসারিত করেন। এবং এটা নিয়ে আমি সেই উদাহরণগুলোতে যাচ্ছি না যে তারা কোথায় কোথায় ওয়াকফ করেছেন, কে কে ওয়াকফ করেছেন, সেটা আলোচনা করতে গেলে অনেক বেশি দীর্ঘ হয়ে যাবে, কারণ মুসলমানদের পুরো ইতিহাসেই ওয়াকফের এই ধরনের ঘটনায় পরিপূর্ণ। আমরা যদি সংক্ষেপে দেখতে চাই তাহলে ডক্টর রাগিব সিরজানির লেখা রাওয়াইউল আওকাফ ফিল হাদারাতিল ইসলামিয়া এই বইটা দেখতে পারি। সেখানে তিনি বিস্তারিত ইতিহাস তুলে ধরেছেন যে কে কে ওয়াকফ করেছেন। আমি এখানে সংক্ষেপে পুরো মুসলমানদের যে এই ইতিহাস সেখানে ওয়াকফের ভূমিকা এবং এর পরিবর্তন নিয়ে সংক্ষিপ্ত একটা আলোচনা করব, যেটা হার্ভার্ড ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজের প্রফেসর ডক্টর খলিল আব্দুর রশিদ ওনার একটা ছোট আর্টিকেল দ্য রাইজ অ্যান্ড ফল অফ দ্য ওয়াকফ সেখানে আলোচনা করেছেন। আমি সেখান থেকে এই মূল খোলাসাটা বলছি। তিনি বলেছেন যে মুসলমানদের ওয়াকফের 5টা কাল হিসেবে তিনি ভাগ করেছেন। এর মধ্যে প্রথম কাল বা প্রথম যুগ যেটা, সেটা হচ্ছে আহদে নববী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে নিয়ে খেলাফতে আব্বাসিয়ার সূচনা কাল অর্থাৎ 130 হিজরি পর্যন্ত এই সময়টাকে তিনি একটা কাল হিসেবে বিবেচনা করেছেন। এই সময়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াকফ করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, তাবেঈরা করেছেন এবং মুসলিম খলিফারা তারা ওয়াকফ করেছেন। এবং এই ওয়াকফগুলো সাধারণত মসজিদ কেন্দ্রিক হয়েছে। কোনো একটা মসজিদ করে মসজিদের জন্য একটা জমি ওয়াকফ করা হয়েছে, বা অল্প কিছু ক্ষেত্রে কোনো দরিদ্র মানুষ বা অসহায় মানুষের জন্য কিছু পরিমাণ ওয়াকফ করা হয়েছে। এটা হচ্ছে ওয়াকফের প্রথম যুগ। ওয়াকফের দ্বিতীয় যুগটা একটু বড়, সেটা হচ্ছে আব্বাসী খেলাফতের সূচনাকাল থেকে আব্বাসী খেলাফতের পতনকাল পর্যন্ত, অর্থাৎ 130 হিজরি থেকে 650 বা 658 হিজরি পর্যন্ত যেই সময়কাল, এটা হচ্ছে ওয়াকফের দ্বিতীয় যুগ। ওয়াকফের দ্বিতীয় যুগে কয়েকটা ঘটনা ঘটে। প্রথমত হচ্ছে ব্যাপকভাবে ওয়াকফের প্রবণতা শুরু হয়, পাশাপাশি ওই সময় ইসলামী ফিকহ সংকলিত হচ্ছিল। আমরা জানি যে 4 মাযহাবের যারা ইমাম ছিলেন তারা ওই সময় বেশিরভাগ ছিলেন, এবং মুসলিম বিশ্বের মাযহাবগুলোর যারা বড় ফকিহ ছিলেন তারা ওই সময় বসবাস করেছেন, কিতাব লিখেছেন, ইসলামী ফিকহকে সংকলন করেছেন, আমাদের জন্য নতুন উপস্থাপনায় উপস্থিত করেছেন। তো ফলে ফকিরা ওয়াকফের ব্যবস্থাটা নিয়ে চিন্তা ভাবনা করতে থাকেন এবং এর জন্য কানুন, নিয়ম কানুন সেটা প্রবর্তন করেন। এবং আমরা যারা ইসলামী ফিকহের গতিবিধি এবং প্রকৃতি সম্পর্কে জানি, তারা জানি যে মুসলিম ফকিরা প্রত্যেকটা বিষয়কে সুনিপুণভাবে সুবিন্যস্ত করেছেন এবং এটাকে কাঠামো দিয়েছেন। তারা প্রত্যেকটা বিষয় এটা নিশ্চিত করতে চেয়েছেন যে এখানে যে সিস্টেমটা ডেভেলপ করা হবে সেখানে কোনো দুর্নীতি হবে না, অনৈতিকতা প্রবেশ করতে পারবে না। ফলে তারা একটা শাখা বিষয়, যেটা অনেক ছোট বিষয়, যেটা স্বাভাবিকভাবে মানুষের মনেই হতে পারে যে এটা তো হবে না, কিন্তু কোনো এক সময় হতেও পারে, ওই ধরনের বিষয়েরও তারা জবাব দিয়ে গিয়েছেন এবং সুনির্দিষ্ট নীতিমালা দিয়ে গিয়েছেন যে এটা এই ক্ষেত্রে এই করতে হবে। তো ওয়াকফের ক্ষেত্রেও ফকিরা এগুলো আলোচনা করেছেন, প্রত্যেক মাযহাবের ফকিহদের কিতাবে এগুলো বিস্তারিত আলোচনা আছে। আমি ওয়াকফের ওই ফিকহি বিষয়গুলোতে যাচ্ছি না, ওই মাসালাগুলোতে আমাদের আম্মারুল হকের একটা গুরুত্বপূর্ণ আলোচনা আছে আমাদের হালাকা চ্যানেলে, আমরা সেখান থেকে দেখতে পারি। উনি ওখানে কিছু কিছু আলোচনা করেছেন ওয়াকফের বিধিবিধানগুলো সংক্রান্ত। আমি ওই আলোচনাটা যাচ্ছি না, কিন্তু ফকিরা ওই সময় এই কাজটা করেছেন। পাশাপাশি ব্যাপক হারে ওয়াকফ করার প্রবণতা শুরু হয়, যেটা মুসলিম সমাজের খলিফারা করেছেন, মুসলিম সমাজের ধনী আমির, কোনো নবাব কিংবা কোনো উজির মন্ত্রী তারা করেছেন, এবং সমাজের স্বাভাবিক ধনী মানুষরাও অনেক ওয়াকফ করেছেন। ওই সময় বিখ্যাত কিছু ওয়াকফের কথা যদি আমরা বলি, এর মধ্যে বাগদাদের বাইতুল হিকমার কথা বলতে পারি, যেটা খলিফা মামুনুর রশিদ এবং হারুনুর রশিদ তাদের শাসনামলে প্রতিষ্ঠা হয়, এবং সেখানে কিন্তু অনেক জমি ওয়াকফ করা হয়েছিল। বাগদাদে যে মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা করা হয়েছে ওই সময়, যেমন সেলজুকদের উজির নিজামুল মুলক তুসি তিনি বাগদাদে জামিয়া নিজামিয়া প্রতিষ্ঠা করেন, এবং তাজউদ্দিন সুবকি রাহিমাহুল্লাহর বর্ণনা থেকে জানা যায় যে তিনি শুধু জামিয়া নিজামিয়া বাগদাদ নয় বরং আরও 8-10টা শহরে জামিয়া নিজামিয়া প্রতিষ্ঠা করেন, এবং এগুলো প্রত্যেকটার জন্যই তিনি বিপুল পরিমাণ জমি ওয়াকফ করেছেন, বাজার ওয়াকফ করেছেন, বাজারের আয় ওই মাদ্রাসায় আসতো, এবং ওই আয়ের অর্থে অনেকে সেখানে পড়েছেন। ইমাম গাজালি রাহিমাহুল্লাহ জামিয়া নিজামিয়াতে পড়েছেন এবং জামিয়া নিজামিয়াতে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন। তিনি যখন সেখানে ছাত্র ছিলেন তখন তিনি ওয়াকফের সম্পত্তিতে আয় থেকে পড়াশোনা করেছেন। তিনি যখন সেখানে শিক্ষক হয়েছেন তখনও তার ভাতা দেওয়া হয়েছে ওয়াকফের টাকায়। অর্থাৎ এটা কেন বলতেছি, এটা বলার কারণ হচ্ছে যে ওয়াকফ মুসলমানদের সভ্যতা বিনির্মাণে কোন ধরনের ভূমিকা রেখেছে। মুসলিম উম্মার বড় বড় ব্যক্তিবর্গ যারা ছিলেন তারা ওয়াকফের কাছে ঋণী ছিলেন। ওয়াকফের মাধ্যমে প্রতিষ্ঠিত লাইব্রেরি থেকে তারা ইলম অর্জন করেছেন। ওয়াকফ তাদেরকে ভাতা দিয়েছে, ওয়াকফ তাদেরকে বড় গবেষণামূলক কাজ করতে দিয়েছে। এখনও বহু আলেমের লেখা প্রাচীন বইগুলোর ভূমিকা পড়লে আমরা দেখি তারা কোনো নবাবের, কোনো আমিরের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, শুকরিয়া আদায় করেছেন যে তিনি তার ওয়াকফের টাকা থেকে আমাকে কিছু ভাতা দিয়েছেন, এই বইটা লেখার অনুমতি দিয়েছেন। এটা বহু জনের লেখায় আছে। খোদ ইমাম গাজালির অনেক বই তো আব্বাসী খলিফাদের প্রশংসা পাওয়া যায় যে তারা পৃষ্ঠপোষকতা করেছেন।
তো ওই সময় জামিয়া নিজামিয়ার প্রতিষ্ঠা হয়েছে, তার ওয়াকফ ছিল। জামিয়া মুস্তানসিরিয়া প্রতিষ্ঠা হয়েছে, তার ওয়াকফ ছিল। এবং এটা শুধু এক জায়গায় নয়, শুধু বাগদাদে না, উত্তর আফ্রিকায় যেগুলো যা প্রতিষ্ঠা হয়েছে, জামিয়া কারাউইন যেটা ফাতেমা আল ফিহরি প্রতিষ্ঠা করেছেন, সেখানে ওয়াকফ ছিল। তার বোন মরিয়ম আল ফিহরি যিনি আল আন্দালুস মসজিদ প্রতিষ্ঠা করেছিলেন বর্তমান মরক্কোর ফেজ শহরে, সেখানে ওয়াকফ করা ছিল। এবং এটা সর্বত্র এই দৃশ্য ছিল। এটার ফলে হলো কি যে মুসলিম শাসন ব্যবস্থায় ওয়াকফ এমন একটা শক্তি যোগালো যে কখনো যদি শাসক ব্যর্থ হন তার কোনো নাগরিকের কোনো প্রজার খবর নিতে, তাহলে ওয়াকফের মাধ্যমে সেই ব্যক্তির চাহিদা কিন্তু পূরণ করা হতো। যদি কেউ প্রান্তিক এলাকায় থাকেন, দূরবর্তী কোনো এলাকায় থাকেন, যেখানে হয়তো প্রশাসনের লোক পৌঁছতে দেরি হচ্ছে কিংবা তার ব্যাপারে তারা সংবাদ পেতে দেরি হচ্ছে, তখন কিন্তু এলাকার লোকজন বসে থাকতেন না। এলাকার লোকজন এই চিন্তা করতেন না যে শাসক কখন আসবে, তার লোকজন আসবে, তার দিওয়ানের লোকজন আসবে, তার নাম নিয়ে যাবে, তারপরে ভাতা দিবে, সেটা না। বরং ওই এলাকার ধনী ব্যক্তি সেখানে কোনো একটা ওয়াকফ করে দিতেন, তারপর সেখান থেকে প্রাপ্ত অর্থ থেকে ওই ধরনের ব্যক্তিদের সমস্যাগুলোর সমাধান করা হতো। এটা ছিল ওয়াকফের দ্বিতীয় পর্যায়। ওয়াকফের তৃতীয় পর্যায় হচ্ছে 1250 খ্রিস্টাব্দ বা 1250 খ্রিস্টাব্দ থেকে 1600 সাল পর্যন্ত। এটা হচ্ছে ওয়াকফের তৃতীয় পর্যায়, ডক্টর খলিল আব্দুর রশিদ বলছেন। এবং সেখানে আমরা দেখি মামলুক শাসনামলের ওয়াকফের যে ধারাগুলো ছিল এটাকে আরও বিস্তৃত করা হয়। এর আগে ওয়াকফ ছিল মসজিদ কেন্দ্রিক, মাদ্রাসা কেন্দ্রিক কিংবা কোনো খানকা কেন্দ্রিক, কিন্তু মামলুক যুগে এসে ওয়াকফকে আরও বিস্তৃত করা হয়। যেমন সেখানে সরাইখানা প্রতিষ্ঠা করা হয়। কোনো মানুষ মুসাফির এক এলাকা থেকে আরেক এলাকায় সফর করছে, দীর্ঘ সফর করছে, তখন ইলমের জন্য মানুষ বহুদূর সফর করতো। ব্যবসা বাণিজ্যের কারণে আফ্রিকার ব্যবসায়ী মধ্য এশিয়া পর্যন্ত চলে আসতেন, আন্দালুসের মানুষ মধ্য এশিয়া পর্যন্ত চলে আসতেন, ভারতবর্ষের মানুষ আফ্রিকা পর্যন্ত চলে যেতেন। এই যে মানুষগুলো দীর্ঘ পথ অতিক্রম করতো, তারা যখন কোথাও বিশ্রাম নিবে, তাদের খাবারের ব্যবস্থা কে করবে, তাদের পশুর খাবারের ব্যবস্থা কে করবে, তাদের বিশ্রামের জন্য বিশ্রামাগার, গোসলের জন্য হাম্মামের ব্যবস্থা, এগুলো কোথায় হবে, এগুলোর জন্য তারা সরাইখানা প্রতিষ্ঠা করেন এবং সেই সরাইখানার জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ ওয়াকফ করে দেওয়া হয়। তারা লঙ্গরখানা প্রতিষ্ঠা করেন, যে ক্ষুধার্ত মানুষ, অসহায় অনাথ মানুষ, তারা কোথায় খাবার খাবে, 3 বেলা এই লঙ্গরখানায় এসে খাবার খাবে। এবং এগুলো আমাদের বাংলার ইতিহাসে দেখি, আমাদের বাংলায় এগুলো প্রতিষ্ঠা হয়েছিল। বাংলায় শেখ নূর কুতুবুল আলম তার যে খানকা ছিল পান্ডুয়ার খানকা, সেখানে আমরা দেখি বাংলায় যখন দুর্ভিক্ষ হয়েছে তখন পান্ডুয়ার খানকা থেকে সবাইকে বিনামূল্যে খাবার সরবরাহ করা হয়েছিল 3 বেলা। পাশাপাশি তখন পশুদের চিকিৎসার জন্য হাসপাতাল করা হচ্ছিল, পৃথক হাসপাতাল, পশু হাসপাতাল, তার জন্য ওয়াকফ বরাদ্দ ছিল। এবং মানুষের জন্য তো স্বাভাবিক প্রচুর হাসপাতাল ছিল, সেগুলোর জন্য ওয়াকফ বরাদ্দ ছিল। এবং মানুষের পানির অভাব দূর করার জন্য নলকূপ, পুকুর, নহর এগুলো খনন করা হতো, সেগুলোর জন্য নির্দিষ্ট ওয়াকফ ছিল। এগুলোর মাধ্যমে জনকল্যাণমূলক কাজের এক বেগবান ধারা দেয়া হয়। এবং এমন বেগবান ধারা পরে আর কেউ তৈরি করতে পারে নাই, ওয়াকফ যেটাকে করেছে এবং এটা সারা বিশ্বে করেছে। মামলুকরা আরেক ধরনের বিশেষ ওয়াকফের ধারা বা ওয়াকফের একটা খাত তৈরি করেন, যেটার নাম হচ্ছে রিবাত। রিবাত হচ্ছে মহিলাদের জন্য এক ধরনের সুফি খানকা। এবং এই রিবাতে কারা আসতেন? যারা অসহায় অনাথ মহিলা, এতিম মহিলা, বিধবা কিংবা ডিভোর্সি কিংবা বৃদ্ধা হয়ে গিয়েছেন, তার পরিবারে কেউ নেই, তার দেখাশোনা করার কেউ নেই, ওই ধরনের মহিলারা এই রিবাতে চলে আসতেন। রিবাতে এলে তাদেরকে সেখানে একজন মহিলা আলেমা থাকতেন বা সুফিয়া থাকতেন, তিনি হচ্ছে তাদেরকে পড়াশোনা করাতেন, দ্বীনের শিক্ষা দিতেন, ইবাদতের শিক্ষা দিতেন, তাসাউফ শিক্ষা দিতেন। পাশাপাশি তাদের খাবার দাবার, ভরণ পোষণ বা যা কিছু আছে সব কিছুর ব্যবস্থা করা হতো এই রিবাত থেকে। এবং এই রিবাত প্রচুর জনপ্রিয় হয়ে ওঠে। এটার সূচনা হয় উবাইদি আমলের শেষ দিকে, কিন্তু মামলুকরা সেটাকে আরও বেশি ডেভেলপ করে। এবং এই রিবাত সবাই প্রতিষ্ঠা করেছেন। সুলতান রুকনুদ্দিন বাইবার্সের মেয়ে তিজকার বে খাতুন, তিনি রিবাতুল বাগদাদিয়া নামে একটা রিবাত প্রতিষ্ঠা করেছেন, যেটা সিরিয়ার বিখ্যাত একজন সুফি মহিলা জাইনব আল বাগদাদিয়া, তার নামে করা হয়। জাইনব আল বাগদাদিয়া সিরিয়াতে থাকতেন, রুকনুদ্দিন বাইবার্সের মেয়ে তাকে মিশরে নিয়ে আসেন, তার জন্য একটা রিবাত প্রতিষ্ঠা করেন। তিনি সেখানে থাকতেন, সেখানে অসহায় মহিলারা থাকতো, খাবার পেত, পাশাপাশি তাদেরকে দ্বীন শিক্ষা দেওয়া হতো, তালিম দেওয়া হতো। এবং ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, তাদের পরিবার, তাদের বাসার পাশে একটা রিবাত ছিল, সেই রিবাতে তাদের পরিবার ফান্ডিং করতো, সেই রিবাতের বিভিন্ন জরুরি বিষয় তার পরিবার কিনে দিত। আল্লামা সাখাবী রাহিমাহুল্লাহ, ওই সময় একজন বিখ্যাত ইতিহাসবিদ এবং বড় মুহাদ্দিস, তিনি বলেছেন তার আম্মা তাদের বাড়ির একটা অংশ অনাথ মহিলাদের জন্য ছেড়ে দিয়েছিলেন, সেখানে অসহায় মহিলারা থাকতো। আপনি দেখেন আমাদের সমাজে বিধবাদের নিয়ে, ডিভোর্সি মহিলাদের নিয়ে, বৃদ্ধা মহিলাদের নিয়ে, যাদের পরিবারে নিঃসন্তান মহিলাদের নিয়ে কত প্রকার সমস্যা এবং কত প্রকার ক্রাইসিস আমাদেরকে মুখোমুখি হতে হয়। কিন্তু মুসলিম শাসনামলে এটা ছিল না, কারণ শাসক যদি উদ্যোগ নিতে ব্যর্থও হয়, দেরিও হয়, মুসলিম সমাজের গণ্যমান্য ব্যক্তিরাই তাদের ভরণ পোষণ করতেন। আমরা যদি ডক্টর মুস্তফা সিবাই বিখ্যাত বই, যেটা তিনি সিরিয়ার দামেস্কের রেডিওতে আলোচনা করেছেন, পরে বই আকারে প্রকাশিত হয়েছে, মিন রাওয়াই হাদারাতিনা, এটা পড়ি, তাহলে এখানে সংক্ষেপে মুসলমানদের এই ধরনের জনকল্যাণমূলক কাজের একটা বিরাট ঝলক দেখতে পারবো। আমি মনে করি এই বইটা সবার পড়া উচিত, এটা বাংলায়ও অনুবাদ হয়েছে, আমরা এটা পড়তে পারি। তো মামলুকদের আমলে রিবাতের এই ব্যবস্থা অনেক শক্তিশালী ছিল। আল্লামা মাকরিজি রাহিমাহুল্লাহ, ইবনু হাজার আসকালানি রাহিমাহুল্লাহ, তারা বলেছেন যে রিবাতের মাধ্যমে সমাজের অসহায় অনাথ দুস্থ মহিলাদের এক ধরনের মানে তাদেরকে এমন একটা সুবিধা দেওয়া হয় যেটা তারা অন্যভাবে
পেত না। এটা হচ্ছে ওয়াকফের তৃতীয় যুগ। ওয়াকফের চতুর্থ যুগ হলো ১৬০০ সাল থেকে ১৮৫০ সাল পর্যন্ত। এই সময়ে আমরা জানি মুসলিম বিশ্বের শাসন কেন্দ্রে চলে আসে ওসমানীরা। তাদের যে সালতানাত ছিল সেখানে ওয়াকফ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং একটা গবেষণায় দেখা গেছে শুধু তুরস্ক এবং এর আশেপাশের অঞ্চলে অন্তত ৩০,০০০ ওয়াকফ ওসমানী সালতানাতের সময় ছিল। ৩০,০০০ ওয়াকফ মানে প্রত্যেকটা আলাদা আলাদা ওয়াকফ, যার অধীনে এক একটার অধীনে কয়েকশো একর জমিও থাকতে পারে, ১,০০০ একর জমিও থাকতে পারে। বিপুল পরিমাণ জমি, এটা আমরা কল্পনা করতে পারবো না এখন। আমাদের বাংলায় যে মাদ্রাসা ছিল শাইখ তকিউদ্দিন ইবনুল আরাবী রাহিমাহুল্লাহর যে মাদ্রাসা, তার মাদ্রাসা যেটা নওগাঁর মহিষন্তোষে ছিল, সেই মাদ্রাসার জন্য ওয়াকফকৃত জমির পরিমাণ ছিল ২,৭০০ একর। আমরা মানে শুনলে অবাক হতে হয়। এখন আমাদের বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যেটা বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সবচেয়ে বড় আয়তন ধরা হয়, তার আয়তন হচ্ছে ১৬০০ একর। আর সেই যুগের সুলতানি আমলে একটা মাদ্রাসার জন্য বরাদ্দকৃত জমির পরিমাণ লাখেরাত জমি, নিষ্কর ভূমি, ওয়াকফের যে জমি, তার ওয়াকফের জমি কোনো ট্যাক্স দিতে হতো না। এটা মুসলিম শাসন আমলে কখনোই ছিল না, এটা আমরা একটু পরে বলতেছি। তো তার আয়তন ছিল ২,৭০০ একর। তাহলে পার্থক্যটা আমরা আশা করি বুঝতে পারি যে ওই সময় কি পরিমাণ পৃষ্ঠপোষকতা করা হতো। তো ওসমানী আমলে যখন ওয়াকফকে আরো বেশি প্রসার করা হয়, তখন উসমানী সালতানাতে এবং অন্যান্য জায়গায় অবস্থানকারী ইহুদি এবং খ্রিস্টানরা ওয়াকফকে দেখে অনুপ্রাণিত হয়। তারা বুঝতে পারে যে আমাদেরও যদি নিজেদেরকে পৃষ্ঠপোষকতা করতে হয়, নিজেদের কোনো কাজকে সামনে নিতে হয়, তাহলে ওয়াকফের মধ্যে কোনো একটা সিস্টেম আমাদেরও ডেভেলপ করা দরকার। এবং তখন মরক্কোতে, বলকানে, ককেশাসে, যেখানে মুসলমানদের সাথে ইহুদি খ্রিস্টানরাও ছিল, তারাও নিজেদের মধ্যে ওয়াকফের রীতি প্রণয়ন করে এবং তারাও বিভিন্ন সম্পদ ওয়াকফ করতে থাকে। জনকল্যাণমূলক কাজে, গবেষণামূলক কাজে, বিভিন্ন কাজে তারা ওয়াকফ করতে থাকে। এটা হচ্ছে তারা মুসলমানদের কাছ থেকে শিখেছে। এটা হচ্ছে চতুর্থ যুগ। ওয়াকফের পঞ্চম যুগ, সেটা হচ্ছে খলিল আব্দুর রশিদ বলছেন, সেটা হচ্ছে ১৮৫০ থেকে প্রথম বিশ্বযুদ্ধ বা ১৯১৮ সাল পর্যন্ত। এটা হচ্ছে ওয়াকফের পতনের যুগ। ওয়াকফের পতনের যুগ মানে এই সময় ব্যাপক হারে ওয়াকফ তার প্রভাব হারায়, ওয়াকফ তার জমি হারায় এবং ওয়াকফের উপর মোতোয়াল্লিদের নিয়ন্ত্রণ খর্ব হয় এবং নতুন করে কোনো সম্পদ ওয়াকফ করার প্রবণতা সেটা একদম কমে তলানিতে চলে আসে। কাজে এটা হচ্ছে ওয়াকফের পতনের যুগ। কিন্তু ওয়াকফের পতনের যুগ কেন আসতে হলো, যেটা এত বিপুল সম্ভাবনাময় একটা ধারা, যেটা ১,০০০ বছর ধরে সভ্যতাকে অনেক কিছু দিয়েছে। মুসলিম বিশ্বের বহু মানুষ তারা তৈরি হয়েছেন ওয়াকফের ঘরে। একজন ব্রিটিশ ইতিহাসবিদ, তিনি ওসমানী আমলের ওয়াকফ সম্পর্কে বলতে গিয়ে লিখেছেন যে ওসমানী আমলে বহু মানুষ এমন ছিলেন তারা জন্মগ্রহণ করতেন ওয়াকফের ঘরে, অনাথ মানুষ, এতিম মানুষ ছিলেন এবং তারা বেড়ে উঠতেন ওয়াকফের টাকায়, তারা পড়তেন ওয়াকফের প্রতিষ্ঠানে, তার কর্মজীবনের পৃষ্ঠপোষকতা করতে ওয়াকফ, তাকে ভাতা দিত ওয়াকফ, তারপর তিনি মারা যেতেন ওয়াকফের কোনো একটা ঘরে এবং তার লাশ নেওয়া হতো ওয়াকফের কোনো কফিনে এবং তার কবর হতো ওয়াকফের কোনো জমিতে। এমনও বহু মানুষ ছিলেন। এটা ছিল মুসলিম সভ্যতায় ওয়াকফের ভূমিকা। কিন্তু সেই ওয়াকফ কেন দুর্বল হলো? দুর্বল হওয়ার প্রধান কারণ সেটা হচ্ছে উপনিবেশ। মুসলিম বিশ্বকে যখন ইউরোপিয়ান শক্তিগুলো তারা উপনিবেশে পরিণত করে, তখন তারা আমাদের বহু কিছু কেড়ে নিয়েছে, আমাদের ভাষা কেড়ে নিয়েছে, আমাদের সংস্কৃতি কেড়ে নিয়েছে, আমাদের চিন্তার জগতে যে নির্মল সৌন্দর্য ছিল, আমাদের চিন্তার সাথে ফিতরতের যে সংযোগ ছিল, সেটাকে তারা ধ্বংস করে দিয়েছে। আমাদের ফিতরত ধ্বংস করেছে, আমাদের সভ্যতা সংস্কৃতি সব ধ্বংস করে দিয়েছে এবং আমাদের ওয়াকফ ব্যবস্থাটাকেও তারা দুর্বল করেছে। ফ্রান্স যখন আলজেরিয়া এবং অন্যান্য এলাকা দখল করে, তখন তারা সেখানকার ওয়াকফের সকল সম্পদকে জাতীয়করণ করে ফেলে। ওয়াকফ তার সকল সম্পত্তির মালিকানা রাতারাতি হারায়। এভাবে তারা এগুলো কেড়ে নেয়। ব্রিটিশরা যখন আমাদের ভারতবর্ষে এসেছে, তারাও এই কাজগুলো করেছে, সেটা আমরা একটু পরে বলছি। তো ওই সময়ে ব্যাপকভাবে যখন ওয়াকফ তার সম্পত্তি হারায়, ওয়াকফের প্রভাব চলে যায় এবং ওয়াকফ আর গঠনমূলক কিছু করার মতো শক্তি আগের মতো পাচ্ছিল না। ওই সময়ে একজন ব্রিটিশ কনসাল চার্লস ম্যাকফারল্যান, তিনি ভ্রমণ করেছিলেন ওসমানী সালতানাতের বিভিন্ন এলাকায়। এটা সেই সময়ের কথা, ১৮৪০-এর পরের কথা, যখন ওসমানী সালতানাতেও খোদ ওয়াকফ দুর্বল হয়ে গিয়েছে। কারণ ওসমানীদের মধ্যে তরুণ একটা সমাজ যারা সংস্কারবাদী হয়ে উঠেছে এবং তারা ওয়াকফের অনেক সম্পদকে জাতীয়করণ করার কথা বলছিল এবং কিছু কিছু সম্পদ জাতীয়করণ করছিল। ওই সময় চার্লস ম্যাকফারল্যান তিনি যখন সফর করেন, রোডস দ্বীপে গিয়েছেন, আরও অনেক জায়গায় গিয়েছেন, তিনি তার সফরনামায় বলছেন তার অভিজ্ঞতা। তিনি বললেন যে আমি বহু জায়গায় গেলাম, দেখলাম সেখানে দুস্থদের খাবার দেওয়া হচ্ছে না। আগে যেখানে সপ্তাহে প্রতিদিন খাবার দেওয়া হতো, এখন সপ্তাহে একদিন বা দুদিন খাবার দেওয়া হচ্ছে। এবং তিনি একটা ভয়াবহ লাইন বলেছেন। তিনি বলেছেন যে পাগল, অসহায়, দুস্থ, গরিব, অনাথ মানুষদেরকে তাদের ভাগ্যের হাতে ছেড়ে দেওয়া হয়েছে। অর্থাৎ ওয়াকফ থাকলে তাদের যে ব্যবস্থা ছিল, সেই ব্যবস্থা যেহেতু এখন আর নেই, এখন তারা এখন ভাগ্যের হাতে পড়ে আছে, তাদের দেখাশোনা কে করবে কেউ জানে না। এবং তিনি বলছেন যে মসজিদের ইমাম, মুয়াজ্জিন যারা, তারা খুব দরিদ্র অবস্থায় আছে, কারণ যে ওয়াকফ দুর্বল, তারা ভাতা পাচ্ছেন না। মাদ্রাসায় যারা ছাত্র, তারা ছেঁড়া জামা কাপড় পরছেন এবং মসজিদের মিনারগুলো, যেগুলো একসময় চমৎকার দৃষ্টিনন্দন ছিল, সেগুলো ক্ষয়ে গেছে, ভেঙে গেছে, কিন্তু মেরামত করার কেউ নেই, কারণ ওয়াকফের ফান্ডিং নেই। এটা হচ্ছে ওয়াকফের পতনকালে একজন অমুসলিম প্রত্যক্ষদর্শীর বয়ানে সেই সময়কার পরিস্থিতি। এবং তিনি এরপরে বলেছেন যেটা সবচেয়ে চমৎকার সত্য কথা, সেটা হচ্ছে যে
ওয়াকফের পরে মুসলিম শাসকরা তারা ওয়াকফের চাইতে উন্নত কোনো জনকল্যাণমূলক কোনো কিছু আর প্রতিষ্ঠা করতে পারেনি। এখনো মধ্যপ্রাচ্যে, আরব বিশ্বে আমরা দেখি যে আওকাফের মাধ্যমে, ওয়াকফের মাধ্যমে অনেক জনকল্যাণমূলক কাজ হয় এবং যার কিছু কিছু সুফল আমাদের দেশ পর্যন্ত বিস্তৃত। অথচ ওয়াকফ কিন্তু আগের তুলনায় এখন অনেক দুর্বল। ব্যাপকভাবে ওয়াকফের যে প্রবণতা সেটা আগের মতো নাই, আমাদের দেশেও নাই, সারা বিশ্বে এটা প্রভাব পড়েছে। কিন্তু এরপরেও এখনো যা আছে তার এই ধরনের প্রভাব আছে, এটা হচ্ছে ওয়াকফের শক্তি। তো আমরা ওয়াকফের 5টা যুগ আলোচনা করলাম, যেটা মুসলিম ইতিহাসের একটা স্বাভাবিক ধারণা পেলাম। কিন্তু আমি যদি ভেঙে ভেঙে বলতে চাই কে কে ওয়াকফ করেছেন, কে কি পরিমাণ করেছেন, সেটা অনেক লম্বা আলোচনা। আমরা ডক্টর রাগিব সিজানির লেখা দেখতে পারি, কিংবা আরও যদি কারো বেশি আগ্রহ হয় সংক্ষেপে ইবনুল জাওজি রাহিমাহুল্লাহর আল মুনতাজাম ফি তারিখিল মুলুকি ওয়াল উমাম ওই বই পড়তে পারি। সেখানে তিনি প্রতি বছর নির্মাণ কাজের অনেক আলোচনা করেছেন এবং সবগুলোর সাথেই কেউ কোথাও নির্মাণ কাজ করেছেন মানে সাথে ওয়াকফ ছিল। একটা ভবন কেউ বানিয়েছেন, ভবন বানিয়ে তিনি নিশ্চিন্ত হন নাই, তিনি পাশে একটা জমি ওয়াকফ করেছেনই। একটা মাদ্রাসা নির্মাণ করেছেন, আমরা যদি দারিস ফি তারিখিল মাদারিস দেখি, কোনো একটা মাদ্রাসা হয়েছে, সাথে অবশ্যই জমি ওয়াকফ হয়েছে। বাংলার সুলতানরা যখন মক্কায় মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, আমাদের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ, সেখানে তো তিনি জমি ওয়াকফ করেছেন মাদ্রাসা শিক্ষকদের জন্য। এটা একটা স্বাভাবিক নিয়ম ছিল। এবং আমরা যদি বাংলায় যেই মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা হয়েছে, ভারতবর্ষে যে মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা হয়েছে, দেখি এখানে ওয়াকফের জন্য তারা জমি বরাদ্দ করেছেন, এটা ছিলই। তো এটা ছিল ওয়াকফের সিস্টেম। এখন আমরা আসি যে আমাদের ভারতবর্ষে ওয়াকফের ব্যবস্থাটা কেমন ছিল। যেহেতু মুসলমানদের কাছে ওয়াকফ একটা পরিচিত বিষয় ছিল, এটা কোনো নতুন বিষয় না, সবার কাছে এটা পরিচিত ছিল। তো ভারতবর্ষে যখন ইসলাম আসে, রাজনৈতিকভাবে যখন ইসলাম প্রবেশ করে, তখন যারা সুলতান ছিলেন, যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ ছিলেন, তারা সাথে ওয়াকফকে নিয়ে এসেছেন। এই জন্য আমরা দেখি ভারতবর্ষে প্রথম ওয়াকফ হয় 1192 সালের পরে, যেটা হচ্ছে সুলতান শিহাবুদ্দিন গৌরি, তিনি মুলতানের জামে মসজিদ নির্মাণ করার পরে ওই মসজিদের জন্য 2টা গ্রাম ওয়াকফ করে দেন। তো এটা হচ্ছে প্রথম ওয়াকফ ভারতবর্ষে। এরপরে তো ভারতবর্ষে এমন কোনো জায়গা নেই যেখানে কেউ ওয়াকফ করে নাই। সুফিরা তাদের খানকাহের জন্য, দরগাহের জন্য, কোনো মাজারের জন্য ওয়াকফ করেছেন। মসজিদ নির্মাণ করলে মসজিদের জন্য ওয়াকফ করা হয়েছে, কবরস্থানের জন্য ওয়াকফ করা হয়েছে, ঈদগাহের জন্য ওয়াকফ করা হয়েছে, মাদ্রাসার জন্য ওয়াকফ করা হয়েছে। কি পরিমাণ সম্পদ ওয়াকফ করা হয়েছে আমরা শুধু এই একটা উদাহরণ থেকেই বুঝতে পারি যে আধুনিককালে ভারতে প্রচুর পরিমাণ ওয়াকফের সম্পত্তি লুটপাট করা হয়েছে, জবরদখল করা হয়েছে সরকারিভাবে, বেসরকারিভাবে। কিন্তু এখনও ভারতের সবচেয়ে বেশি জমির মালিক হচ্ছে তাদের যেই আর্মি, সেনাবাহিনী, এবং তাদের যে রেল মন্ত্রণালয় এবং ওয়াকফ। তাহলে এত পরিমাণ সম্পদ, ওয়াকফ তার সম্পদ হারানোর পরেও এখনো শীর্ষ জমির মালিকদের মধ্যে ওয়াকফ হতো। তাহলে আমরা বুঝতে পারি যে কি পরিমাণ জমি সেখানে ওয়াকফ করা হয়েছিল এবং নানাভাবে এই পৃষ্ঠপোষকতাগুলো করা হয়েছিল পুরো ভারতবর্ষের সুলতানি আমলে এবং মুঘল আমলে। এবং ওয়াকফের জন্য ওয়াকফকে সবভাবেই উৎসাহিত করা হতো, শাসকরা উৎসাহিত করতেন, কারণ এতে তাদের দায়িত্বটা কিছুটা কমে যেত। মানুষ আঞ্চলিকভাবে যখন তাদের সমস্যাগুলো সমাধান করতে পারে, তখন কেন্দ্র থেকে মনোযোগটা যদি একটু কমও থাকে, তাহলেও আঞ্চলিকভাবে কোনো সমস্যা হয় না, কারণ প্রত্যেকে তাদের নিজেদের মধ্যে, কমিউনিটির মধ্যে এমন একটা সিস্টেম গড়ে তুলেছে যেটার মাধ্যমে তারা নিজেদের সমস্যাগুলোর বেশিরভাগ সমাধান করতে সক্ষম। এবং ভারতবর্ষে ওয়াকফটা পরিচালনা হতো কিভাবে? প্রত্যেক এলাকায় যে ওয়াকফ ছিল সেটা তাদের এলাকার, প্রধানত প্রত্যেক ওয়াকফের জন্য একজন মোতোয়াল্লি থাকেন, যিনি ওয়াকফ করেন। তিনি কিছু শর্ত বলে দেন যে আমার এখানে মোতোয়াল্লি এমন হতে হবে, তিনি এই বিষয়গুলো দেখাশোনা করবেন। তো মোতোয়াল্লি ওই জিম্মাদারি পালন করেন, তিনি ওয়াকফের আয় ব্যয় এগুলোর হিসাব রাখেন। ওয়াকফে যেই আয় করে সেটা আবার কোন কোন খাতে ব্যয় হবে সেগুলো তিনি দেখাশোনা করেন। এবং ব্যয়ের একটা খাত যদি নষ্ট হয়ে যায় বা একটা খাত শেষ হয়ে যায়, তাহলে আবার নতুন কোন খাতে যাবে সেটা তিনি নির্ধারণ করেন। মোতোয়াল্লিরা তাদের দায়িত্ব পালন করছেন কিনা, বা মোতোয়াল্লিদের সাথে ওয়াকফের অন্য লোকদের যদি কোনো সমস্যা হয় বা দ্বিমত হয়, সেটা মীমাংসা করতেন কাজী হচ্ছে এটা পুরোটা নিয়ন্ত্রণ করতেন। আঞ্চলিক যে কাজীরা ছিলেন তারা এটা দেখাশোনা করতেন। কাজীর উপরে ছিলেন সদরে সরকার, যিনি হচ্ছে কাজীর মাধ্যমে আর একটু আপডেট দিতেন। এবং পুরো রাষ্ট্রের চূড়ান্ত পদে ছিলেন সদরুস সুদুর, যিনি হচ্ছে পুরো ওয়াকফের সব বিষয়গুলো দেখাশোনা করতেন। কোথাও যদি ওয়াকফের এমন কোনো একটা সমস্যা হয়েছে যেটা আঞ্চলিকভাবে সমাধান করা যায়নি, তখন সদরুস সুদুর সেটাকে মীমাংসা করতেন। এটা ছিল মুসলিম শাসনামলে মুসলমানদের ওয়াকফের চিত্র। ইংরেজরা যখন আসলো, ইংরেজরা আসার পরে, ইংরেজরা তো আর একদিনে ভারতবর্ষ দখল করেনি। 1757 সালে পলাশির যুদ্ধে তারা জয়লাভ করে, বক্সারের যুদ্ধে জয়লাভ করে, মহীশূরের যুদ্ধে জয়লাভ করে, 1803-এ তারা দিল্লিতে প্রবেশ করে। আস্তে আস্তে তারা পুরো ভারতকে কবজা করেছে। তো স্বাভাবিকভাবে ইংরেজরা এখানে এসেছে উপনিবেশ করার জন্য, লুণ্ঠন করার জন্য, আমাদের সম্পদ তাদের ওখানে নিয়ে যাওয়ার জন্য। তারা এখানে আমাদেরকে ডেভেলপ করার জন্য আসে নাই, আমাদেরকে তারা রেল লাইন বানিয়ে দেওয়ার জন্য আসে নাই। আমাদেরকে তারা যখন রেল লাইন বানিয়েছে, তখন তারা এটা তাদের সাম্রাজ্যবাদী শক্তিকে শক্তিশালী করার জন্য রেল লাইন বানিয়েছে, তাদের সৈন্য আনা নেওয়া করার জন্য, এখানকার সম্পদ দ্রুত অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য রেল লাইন বানিয়েছে, যেটা বদরুদ্দিন উমর তার লেখায় বেশ ভালোভাবে দেখিয়েছেন। আমরা সেই আলোচনাগুলো পড়তে পারি। কিংবা রয় মক্সেমের লেখাতেও আছে, দ্য থেফট অফ ইন্ডিয়া, সেখানে আলোচনা আছে। উইলিয়াম ডেলেডিম্পেলের যে বই দ্য অ্যানার্কি, সেখানে এগুলো আলোচনা আছে, অনেক বিস্তারিত তারা আলোচনা করেছেন যে কিভাবে তারা লুণ্ঠন করেছে। হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহর যে বই নকশে হায়াত, ওনার আত্মজীবনী, সেখানে দ্বিতীয় খণ্ডে অনেক বিস্তারিত আলোচনা করেছেন। ইংরেজদের রিপোর্ট থেকে দেখিয়েছেন যে তারা কি পরিমাণ সম্পদ লুণ্ঠন করেছে। তো যাই হোক,
ইংরেজরা যখন লুণ্ঠনের সকল খাতগুলো নিয়ে চিন্তা করতে লাগলো, তখন তাদের সামনে সবচেয়ে লোভনীয় খাত ছিল ওয়াকফের খাত। কারণ ওয়াকফের নামে বিপুল পরিমাণ সম্পদ আছে, বিপুল পরিমাণ জমি আছে। একটা জমি মানে শুধু জমি না, জমির একটা বাজার মূল্য আছে, সেই জমির একটা নির্দিষ্ট অর্থ আয় আছে, কোথাও একটা বাজার আছে, সেই বাজারের আয় আছে, সেই আয়গুলো ইংরেজরা কবজা করবে। প্রথম তারা পদক্ষেপ নিয়ে 1824 সালের দিকে তারা ওয়াকফের জমির উপর ট্যাক্স বসায়। অথচ মুসলিম সালতানাতে কখনো ওয়াকফের উপর ট্যাক্স ছিল না, ওয়াকফের জমিতে কোনো ট্যাক্স থাকে না, সেটা লাখের আজ নিষ্কর ভূমি হিসেবে পরিণত হয়। ইংরেজরা প্রথমে ট্যাক্স বসায়। 1857 সালের পরে যখন কোম্পানির কাছ থেকে ব্রিটিশ সরকারের কাছে ক্ষমতা চলে যায়, তখন আবার তারা ট্যাক্সটা তুলে নেয়, কিন্তু মাঝে একটা দীর্ঘ সময় ছিল। 1864 সালে তারা প্রথম হচ্ছে ওয়াকফকে নিয়ে আবার চিন্তা ভাবনা করে। তো তারা এবার চিন্তা করে যে ওয়াকফের আইনটা ধীরে ধীরে বদলে দিতে হবে। তো সাধারণত মুসলমানদের বিরুদ্ধে কেউ যখন চক্রান্ত করে, তখন তারা এভাবে করে যে এক নাগারেই প্রথমেই তাকে বড় কোনো আঘাত দেয় না, একটা তুলনামূলক সহনশীল কোনো কিছু একটা দেখায়। এভাবে আস্তে আস্তে সহনশীল করতে করতে এক সময়ে পুরো বিষয়টা বদলে যায়, কিন্তু যারা ওই প্রসেসটার ভিতর দিয়ে যাচ্ছেন তাদের মনে হয় যে খুব বেশি পরিবর্তন হয় নাই, তার কারণ তিনি একটা অভ্যস্ততার মধ্য দিয়ে যাচ্ছেন, কিন্তু আসলে পুরো প্রসেসটাকে বদলে ফেলা হয়েছে। ইংরেজরাও সেই ধারাটাই করেছে ভারতবর্ষে নানা বিষয়, শিক্ষার খাতে, অন্যান্য সব খাতেই। এমনকি রাজনৈতিক পরিবর্তন তারা একদিনই করে নাই, তারা দীর্ঘদিন পর্যন্ত মুসলিম কাজীদেরকে কিন্তু তারা দায়িত্বে রেখেছিল। ইসলামী ফিক অনুসারে বিচার হতো ইংরেজদের আদালত, এটা শুরুর দিকে অনেকদিন ছিল, কিন্তু একটা পর্যায়ে তারা সেটা করে ব্রিটিশ আইনটাকে এখানে বসিয়ে দেয়। তো তারা রাতারাতি কাজগুলো করেনি। তো তারা যখন 1860-এর পর 1864 সালে তারা একটা অ্যাক্ট করে, তো এই আইনটা তারা হচ্ছে ওয়াকফের কিছু নিয়ম পরিবর্তন করে। 1864 সালে ইংরেজরা যে অ্যাক্ট চালু করে, সেখানে তারা প্রথম বলে যে ওয়াকফের সম্পত্তি নিয়ে যদি কোনো বিবাদ হয়, তাহলে মোতোয়াল্লি বা কাজীর মাধ্যমে এটার ফয়সালা হবে না, বরং ইংরেজ জজ তিনি এটা ফয়সালা করবেন ইংরেজদের আদালতে। তো এর মাধ্যমে হচ্ছে কি ওয়াকফের যে অথরিটি সেটাকে কিছুটা খর্ব করা হয়, এবং ওয়াকফের ব্যাপারে সিদ্ধান্তের দায়টা ইংরেজ প্রশাসকদের উপরে চলে যায়, যেটা হচ্ছে প্রথম ধাপ। 1882 সালে তারা একটা নতুন আইন করে, যেটা হচ্ছে ওয়াকফের পুরো ব্যবস্থার উপরে একটা কুঠার আঘাত, সেটা হচ্ছে ট্রান্সফার অফ প্রপার্টি। এটা হচ্ছে যে ওয়াকফের সম্পত্তি বিক্রি করা যাবে, মালিকানা স্থানান্তর করা যাবে, এবং সেটা নিয়ে যা খুশি তা করা যাবে, এক কথায়। তো ওয়াকফের সম্পত্তি বিক্রি করে কনসেপ্ট তো কখনোই ছিল না, এবং সেটা স্থানান্তর করা যায় না, মালিকানা স্থানান্তর করা যায় না, কিন্তু ইংরেজরা বললো যে না, এটা করা যাবে। এটা হচ্ছে 1882-তে। 1894 সালে তারা আবার একটা নতুন আইন করে। এই আইনে তারা বলে যে সরকার যদি মনে করে যে পাবলিক ওয়েলফেয়ারের জন্য, জনকল্যাণের মূলক কাজের জন্য, কিংবা অন্য কোনো কাজে ওয়াকফের কোনো একটা সম্পত্তি তার নিজের নিয়ন্ত্রণে নিতে হবে, তাহলে সে নিতে পারবে। অর্থাৎ ওয়াকফের কোনো একটা জমি যদি সরকার মনে করে এটা তার রাষ্ট্র পরিচালনার জন্য বা কোনো কাজে জমি, সেটা নিয়ে নিতে পারবে। অথচ ওয়াকফের জমির মালিকানা এভাবে কেউ নিতে পারে না। ওয়াকফ যেই নিয়তে করা হয়েছে, সুনির্দিষ্ট যেই খাতে ব্যয় করার কথা বলেছে সেই খাতে ব্যয় করতে হয়। কিন্তু ইংরেজরা এই আইনটাকেও বদলে দেয়, এবং এভাবে তারা ওয়াকফের অনেকগুলো জমি অধিগ্রহণ করে। কিন্তু সবচেয়ে বড় অধিগ্রহণ যেটা হয়, সেটা 1911 সালের পরে। আমরা জানি 1911 সালের পরে ইংরেজরা হচ্ছে দিল্লিতে তাদের রাজধানী নির্মাণ করে, এবং সেখানে নয়াদিল্লি এটার গোড়াপত্তন হয়, এবং শহরটা নতুন করে গড়ে উঠে। ইংরেজদের প্রশাসনিক যে দফতরগুলো ছিল সেগুলো সেখানে চলে যায়। তো ওই সময় তারা ওয়াকফের প্রচুর জমি, প্রচুর কবরস্থান এবং প্রচুর গ্রাম অধিগ্রহণ করে, যেটা ওয়াকফের জমি ছিল, যেটা মুঘল সম্রাট শাহজাহানের আমলে চাঁদনি চকে কিংবা আশপাশের কোনো এলাকার জন্য তিনি গ্রামগুলো ওয়াকফ করে দিয়েছিলেন। ইংরেজরা সেগুলো অধিগ্রহণ করে সেখানে শহর নির্মাণ করে। এই বিরুদ্ধে তখন প্রতিবাদ হয়েছে, আলেমরা চেষ্টা করেছেন, কিন্তু তারা কারো কথাই শুনেনি, তারা এগুলো জোর করে অধিগ্রহণ করেছে। এটা হচ্ছে 1913 সালে, এবং তখন বিপুল পরিমাণ ওয়াকফের সম্পত্তি দখলে চলে এসেছে, যেটা এখন ভারতীয় সরকারের কাছে ইংরেজদের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হিসেবে আছে, কিন্তু এগুলো অধিগ্রহণ হয়েছে। তো এরপরে তো ইংরেজরা চলে গেল, ভারতবর্ষ আসলো। ভারতবর্ষে আসার পরে ভারত যখন স্বাধীন হলো, ভারতে 1954 সাল থেকে 1955 সাল পর্যন্ত বারবার ওয়াকফের আইনে হস্তক্ষেপ করা হয়েছে, বারবার পরিবর্তন করা হয়েছে, অনেকগুলো পরিবর্তন করে 1995 সালে এসে একটা জায়গায় আইনটা স্থির করা হয়, এবং সেখানে তারা অনেকগুলো পরিবর্তন করে ফেলে। এর মধ্যে একটা হচ্ছে যে ওয়াকফের ক্ষমতা প্রচন্ড পরিমাণে খর্ব করা হয়। ওয়াকফের মোতোয়াল্লিদের বলতে গেলে কোনো ক্ষমতাই থাকে না। ওয়াকফের জমি আরেকজন নিয়ে যাচ্ছে, ওয়াকফ সেটাকে প্রতিহত করতে পারছে না। ওয়াকফের জমিতে যার যা ইচ্ছে সেই তা করতে পারছে, ওয়াকফ সেটাকে প্রতিহত করতে পারছে না। যখন খুশি তখন যেভাবে ইচ্ছে এগুলোকে ব্যবহার করছে। মোতোয়াল্লিদের প্রভাব খর্ব করা হয়, এবং ওয়াকফ বোর্ডে সদস্যদের মধ্যে রাজনৈতিক ব্যক্তিদেরকে ঢুকানো হয়, যারা রাজনৈতিক এজেন্ডায় এগুলোকে পরিচালিত করে। এই ধরনের কাজগুলো করা হয়, এবং ওয়াকফের অনেক কিছুকে রাজনৈতিক সিদ্ধান্তের ছায়ার তলে নিয়ে আসা হয়, যেটা আগে কাজী মোতোয়াল্লিরা অনেকটা স্বাধীন ছিলেন, স্বায়ত্তশাসিত ছিলেন, সেটাকে একটা প্রকার পর্যায়ে নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। এবং এই সময় বিপুল পরিমাণ ওয়াকফের সম্পদ আবার অধিগ্রহণ করা হয়, যেটা স্বয়ং ইন্দিরা গান্ধীও স্বীকার করেছেন। 1976 সালে ইন্দিরা গান্ধী তার লেখা এক পত্রে তিনি স্বীকার করেন যে অনেক জায়গায় ওয়াকফের সম্পত্তি সরকার গ্রহণ করেছে। এবং ইন্দিরা গান্ধী একটা কমিশন গঠন করেছিলেন, মীর নাসরুল্লাহ কমিটি। মীর নাসরুল্লাহ কমিটিতে তারা রিপোর্ট দিয়েছে যে 400-র বেশি ওয়াকফের সম্পত্তি সরকার অন্যায়ভাবে দখল করে আছে।
কিন্তু সেই কমিটি রিপোর্ট দেওয়ার পরে কি হলো, সে এটা নিয়ে কোনো উচ্চবাচ্য হলো না, কিংবা সেগুলো ফিরিয়ে দেওয়ার কোনো প্রবণতাও দেখা গেল না। 2006 সালে সাচার কমিটি আরেকটা রিপোর্ট দেয়, সেখানে তারা ওয়াকফের প্রচুর পরিমাণ সম্পত্তির কথা বলে, যেগুলো হচ্ছে ভারত সরকার জোর করে, আমরা আবারও বলছি, ভারত সরকার জোর করে ওয়াকফের জমি দখল করেছে। এবং সাচার কমিটির রিপোর্ট থেকে যেটা জানা যায়, এই সংখ্যাটা হলো দিল্লিতে 316টা ওয়াকফের প্রপার্টি, সেটা হচ্ছে সরকার গ্রহণ করেছে, রাজস্থানে 60, কর্ণাটকে 42, মধ্যপ্রদেশে 53 এবং আরো অনেক হিসাব দিয়েছে। এটা হচ্ছে 2006 সালের সাচার কমিটির রিপোর্ট। 2020 সালের রিপোর্টে দেখা যায় এই সংখ্যাটা আরো বেড়েছে। 2020 সালের রিপোর্ট থেকে দেখা যায় সরকার 1342টা ওয়াকফের সম্পত্তি দখল করেছে, যার জমির পরিমাণ হচ্ছে 31,500 একর। বিপুল পরিমাণ সম্পদ, 31,500 একর জমি ভারত সরকার অন্যায়ভাবে ওয়াকফের জমি দখল করে আছে। এবং এই যে হিসাবটা, এটা কিন্তু সরকারের দখলের হিসাব। এর বাইরে যারা আছে, ল্যান্ডলর্ড মাফিয়া, কর্পোরেট কোম্পানি কিংবা রাজনৈতিক ব্যক্তিবর্গ, তারা ওয়াকফের যে সম্পদ আলাদা করে দখল করেছে সেটার পরিমাণ কিন্তু আরো অনেক বেশি, এবং সেটা এই হিসাবে আসে নাই। সরকারি দখলের চাইতে সেটার পরিমাণ আরো অনেক বেশি, এবং এগুলোতে কি বিপুল পরিমাণ সম্পদকে নিয়ে যাওয়া হয়েছে, এবং কোনো ক্ষেত্রেই ওয়াকফ তার সম্পদকে প্রতিহত করতে পারে নাই। এই মাফিয়াদের কাছ থেকে, লুটেরাদের কাছ থেকে ওয়াকফ তার সম্পদকে বাঁচাতে পারে নাই। 2022 সালে ভারতের একজন পুলিশ অফিসার আব্দুর রহমান সাহেব, তিনি একটা বই লেখেন, ড্যানিয়েল অ্যান্ড ডিপ্রাইভেশন। তো সেখানে তিনি অনেকগুলো ঘটনা উল্লেখ করেছেন যে কিভাবে সাচার কমিটি রিপোর্টের পরেও কিভাবে ভারতে ওয়াকফের জমি অধিগ্রহণ চলছে। তো তিনি এর মধ্যে একটা দেখিয়েছেন যে দিল্লির মতো জায়গায় ওয়াকফের বহু জমি 1 টাকা ভাড়ায় দেওয়া হয়েছে, যেটা অকল্পনীয়। দিল্লির জায়গায় ওয়াকফের জমি, সেটাকে 1 টাকা ভাড়া দেওয়া হচ্ছে। আমরা ফতেহপুরি মসজিদের নাম শুনেছি, ফতেহপুরি মসজিদ নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। ফতেহপুরি মসজিদের পাশে একটা মার্কেট আছে যেটা ওয়াকফ করা, ফতেহপুরি মার্কেট। সেখানে 130টার মতো দোকান আছে, এবং এর বেশিরভাগ দোকান হচ্ছে হিন্দু এবং অন্য মুসলিমরা চালায়। তো ফতেহপুরি মার্কেটের সেখানকার বাজার দর অনুযায়ী এই দোকানগুলোর ভাড়া হওয়ার কথা 1 লক্ষ, 1.5 লক্ষ কিংবা 2 লক্ষ রুপি। মানে দোকানের সাইজ অনুসারে বা স্থান অনুসারে দাম কম বেশি ওঠানামা করবে, কিন্তু 1 লক্ষ থেকে 2 লক্ষ, 2.5 লক্ষ রুপি এটার ভাড়া। কিন্তু ওখানে সর্বোচ্চ ভাড়া দেওয়া হয় 60,000 রুপি। এবং বহু দোকানদার এমন আছে, যেটা ওখানকার ওয়াকফ বোর্ডের সদস্য, তিনি সাক্ষাৎকারে বলেছেন, ইউটিউবে সাক্ষাৎকারটাও আছে, আপনারা দেখতে পারেন। তো তিনি বলছেন যে আমাদের এখানে বেশিরভাগ দোকানদার এমন আছে যারা 10 রুপি, 15 রুপি দেয় ভাড়া, অথচ ওয়াকফ বোর্ড এটা নিয়ে দেন দরবার করে, তদবির করে, আদালতে গিয়ে কোনো লাভ হয় না, কারণ যারা এটা করতেছে তারাই ক্ষমতায়। তো এটা হচ্ছে একটা নির্মম ইতিহাস অন্ধ্রপ্রদেশে। এবং এটা শুধু এই যে ওয়াকফের জমি অধিগ্রহণ, এটা শুধু বিজেপি সরকার না, এটা কংগ্রেসও একই কাজ করেছে। 2004 সালে অন্ধ্রপ্রদেশে কংগ্রেস হচ্ছে হুসাইন শাহের দরগাহের প্রায় 1600 একর জমি অধিগ্রহণ করে, এবং এই জমির বাজার মূল্য হচ্ছে 32,000 কোটি রুপি। 32,000 কোটি রুপি শুধু একটা দরগাহের ওয়াকফ ছিল, সেটাকে তারা দখল করে নিয়েছে। হায়দ্রাবাদে বাবা শরফুদ্দিনের দরগাহের 1100 একর জমি ইন্ডিয়ার যে এয়ারপোর্ট কোম্পানি, তারা হচ্ছে এটাকে অধিগ্রহণ করে, যার বাজার মূল্য হচ্ছে 4,400 কোটি রুপি। এই বিপুল পরিমাণ সম্পদগুলো ওয়াকফের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। একদিকে তাদের সম্পদকে সরাসরি কেড়ে নেওয়া হয়েছে, আরেকদিকে দীর্ঘ সময় আইনে নানা ধরনের পরিবর্তন করতে করতে ওয়াকফের পাওয়ারকে খর্ব করা হয়েছে। তো আজকের ভারতে ওয়াকফ টোটালি একটা দুর্বল জায়গায় আছে। ওয়াকফ নিজের উপর তার নিয়ন্ত্রণ নাই, তার সম্পদকে কেড়ে নেওয়া হচ্ছে, সে বাধা দিতে পারছে না, এবং এটা দীর্ঘ প্রেক্ষাপট, ইংরেজ আমল থেকে এই প্রেক্ষাপটে চলে এসেছে। এর মধ্যে আসলো নতুন যে বিলটা, যেটা 2024 সালের আগস্টে সংসদে উপস্থাপিত হয়, 2025 জানুয়ারি থেকে এটা নিয়ে আলোচনা হয়, যেটা হচ্ছে ওয়াকফ সংশোধনী বিল। নতুন বিলে কি আছে, আমরা আবারও বলছি যে নতুন বিলটাকে বুঝতে হলে পিছনে প্রেক্ষাপটটা বুঝতে হবে। নতুন বিল নিয়ে বিজেপি সরকার যা বলছে, যদি যোগী আদিত্যনাথের আলোচনা বা অন্যদের আলোচনা যদি আপনারা দেখেন, তারা বলছে যে আমরা ওয়াকফের লোক দুর্নীতি করে, ওয়াকফ হচ্ছে অন্যের সম্পদ অন্যায়ভাবে দখল করে, একটা খালি জমি বা অন্যের মালিকানা জমি ওয়াকফ সেটাকে দখল করে, বলে যেটা আমার জমি। এর চাইতে হাস্যকর কথা আর কি হতে পারে? ওয়াকফ যেখানে নিজের সম্পত্তি রক্ষা করতে পারছে না দখল হওয়া থেকে, ওয়াকফ সেখানে আরেকজনের জমি কিভাবে দখল করবে? দ্বিতীয় বিষয় হচ্ছে যে এগুলোর কোনো প্রমাণ নাই যে ওয়াকফ কারো জমি দখল করেছে। অনেক জায়গায় অভিযোগ উঠেছে যে এই ওয়াকফ ওই জমিগুলো দখল করেছে, কিন্তু পরে যখন এটাকে তদন্ত করা হয়েছে, যাচাই করা হয়েছে, যেমন প্রবোস ভার্মা নামে একজন সংসদ সদস্য, উনি কিছু অভিযোগ করেছিলেন, পরে যখন চেক করা হলো ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টে, তখন আসলো যে না, এগুলো কোনোটাই অভিযোগ সত্য না, প্রত্যেকটা চরম মিথ্যা অভিযোগ। বিজেপি সরকার বলতেছে যে ওয়াকফকে দুর্নীতি করা হচ্ছে, কাজে আমরা এটার সমস্যাগুলো সমাধান করব। এই একই কথা ইংরেজরাও বলেছিল। ইংরেজরা যখন ওয়াকফের আইন সংশোধন করে ওয়াকফকে নিজেদের করায়ত্তে নিচ্ছিল, অনেকগুলো দখল করছিল, তখন তারাও বলছিল যে এখানে দুর্নীতি হয়, এখানে সিস্টেমটা স্থবির হয়ে গিয়েছে, তারা পরিচালনা করতে পারছে না, দক্ষ লোক নাই, আমরা এটাকে ডেভেলপ করতে গিয়ে তারা নিজেরা কবজা করে নিয়েছে। তো ভারতবর্ষ এখন ওই একই যুক্তি দেখানো হচ্ছে, যুক্তি দেখে নতুন আইনে, নতুন সংশোধনী বিলে কিছু পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা, অনেকগুলো সমস্যাপূর্ণ ধারা আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা ধারা যদি বলি, একটা ধারা হচ্ছে যে এখন থেকে, এর আগে ওয়াকফের সিস্টেমটা ছিল কি, যে 600 বছর পুরনো একটা খানকা, 700 বছর পুরনো একটা খানকা,
এই খানকা ওয়াকফ চলে আসতেছে ধারাবাহিকভাবে একটা বংশমতোয়াল্লি দায়িত্ব পালন করে আসছে, তাদের কাছে এটা থাকবে, তাদের কাছে ডকুমেন্ট তালাশ করা হবে না। কারণ 800 বছর আগের একটা ডকুমেন্ট এখন আসলে পাওয়ার সম্ভাবনা খুবই কম। বিশেষ করে আমাদের এই ভারতবর্ষের আবহাওয়া, যেমন আমাদের বাংলার আবহাওয়া যদি আমরা ধরি, যে ধরনের আবহাওয়া, এখানে কাগজ টিকে থাকার সম্ভাবনা খুবই কম। আমরাও জানি, আমরা ভারতবর্ষের সুলতানি আমলের ফরমান, মুঘল আমলের ফরমান খুব কি পেয়েছি, খুবই কম। এর কারণ হচ্ছে এখানে আবহাওয়া একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এই ধরনের একটা প্রাচীন সিস্টেম যেখানে আছে, তাদের কাছে ডকুমেন্টস তো সবসময় থাকবে এমন না। তো এই জন্য এটা এর আগে পরিচালিত হতো ওয়াকফ বাই ইউজার, অর্থাৎ যে এখন ব্যবহার করছে ধারাবাহিকতার সাথে তাদের এই ওয়াকফটা মেনে নেওয়া হবে। কিন্তু এখন নতুন বিলে আসছে যে না, কারো কাছে ডকুমেন্ট না থাকে তাহলে সে ওয়াকফ হারাবে। অর্থাৎ কেউ একটা দরগাহের ওয়াকফের মোতোয়াল্লি 800 বছর ধরে তার পরিবার এই দরগাহের দেখাশোনা করছে, কিন্তু আজকে ভারত সরকার যদি তার কাছে ডকুমেন্ট চায় এবং তিনি যদি এটা দিতে ব্যর্থ হন, তাহলে ধরে নেওয়া হবে তার এই ওয়াকফটা বাতিল, তিনি অন্যায়ভাবে এটা দখল করে আছেন, তার ওয়াকফটা কেড়ে নেওয়া হবে। এটা এমন একটা ফাঁক এবং এমন একটা আইন যার মাধ্যমে ইংরেজরা বহু জমি দখল করেছিল, ইংরেজরা বহু মাদ্রাসার জমি দখল করেছিল, বহু ওয়াকফের জমি দখল করেছিল। এই দখল দিয়ে ইংরেজরাও ডকুমেন্ট চেয়েছিল, স্বাভাবিকভাবে ডকুমেন্ট পাওয়া যায়নি, কারণ আজকের দিনে সংরক্ষণের যতগুলো ধারা আছে এগুলো তো সুলতানি আমলে, মুঘল আমলে, বন্ধযুগের মানুষের কাছে এগুলো পরিচিত ছিল না। এবং কে ভেবেছে যে কবে একজন সুলতান কোন একটা ফরমানের মাধ্যমে কোন একটা জমি ওয়াকফ করেছিলেন, কিংবা কোন এক সুফি কোন একটা লিখিত দলিলের মাধ্যমে কোন একটা জমি ওয়াকফ করেছিলেন, আর 800 বছর পর একজন এসে সেই দলিল চাবে, এটা কবে কে মনে করেছিল? তো এই ধারাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটার মাধ্যমে ওয়াকফের এক বড় অংশ সরকার যে কোনো মুহূর্তে চেয়ে সেটা দখল নিয়ে নিতে পারবে, কারণ ডকুমেন্টসগুলো তো আসলে পাওয়া যাবে না। ওয়াকফ বাই ইউজারের যে ধারণা, এটাকে যখন তুলে দেওয়া হবে তখন এই বিশাল জমিগুলো তারা নিয়ন্ত্রণে নিয়ে নিতে পারবে। দ্বিতীয় যে ধারা, সেটা হচ্ছে তারা নিয়ম করেছে যে ওয়াকফের বোর্ডে 2 জন করে অমুসলিম সদস্য এখানে প্রবেশ করাতে হবে। মুসলমানদের ওয়াকফ বোর্ড, মুসলমানরা ওয়াকফ করেছেন, মুসলমানদের জন্য জনহিতকর কল্যাণমূলক কাজ করা হচ্ছে, সেখানে অমুসলিম কেন আসবে? কোনো গুরুদুয়ার আর রক্ষণাবেক্ষণ কমিটি থেকে কোনো মুসলমানকে প্রবেশের অধিকার সেকুলার ভারত দিবে? কোনো মন্দিরের রক্ষণাবেক্ষণ কমিটিতে মুসলমানদের প্রবেশের অনুমতি দিবে? তাহলে মুসলমানদের ধর্মীয় একটা জিনিস, ওয়াকফের পুরো সিস্টেমটাই তো ধর্মীয়, এবং এটার সাথে আধ্যাত্মিকতা জড়িত, এটার সাথে মানুষের পারলৌকিক কল্যাণের চিন্তা জড়িত। তাহলে সেখানে তারা কিভাবে অমুসলিমদেরকে স্থান দিবে? এবং অমুসলিমদেরকে স্থান না দিলেই তো তারা এগুলো কেড়ে নিচ্ছে। আমরা বলছি তো যে ওয়াকফের এই বিলটা শুধু এই বিলটা না, যেটা একটা শুধু সংশোধন, যাদের পেছনের ইতিহাস আমাদের সামনে আছে, যারা হাজার হাজার কোটি রুপির সমতুল্য পরিমাণ জমি দখল করেছে, হাজার হাজার একর জমি দখল করেছে, ওয়াকফের পুরো সিস্টেমটাকে দুর্বল করে ফেলেছে, তাদেরকে আমরা কিভাবে বিশ্বাস করতে পারি যে তারা যে এই 2 জন অমুসলিম দিবে তারা ওয়াকফের স্বার্থ রক্ষা করবে? এটা কি সম্ভব? দ্বিতীয় বিষয় ছিল, আরেকটা বিষয় হচ্ছে ওয়াকফের জমি নিয়ে অনেক বিবাদ থাকে, কারণ একটা জমি অনেক বেশি থাকলে এটা নিয়ে বিবাদ হতেই পারে। অনেক পুরনো জমি আছে, দলিল নিয়ে কথাবার্তা, অনেক তর্ক থাকে। তো এগুলো এতদিন পর্যন্ত নির্ধারণ হতো যে সার্ভে কমিশনার তিনি হচ্ছে এটাকে ফয়সালা দিতেন যে এটার মামলা কি হবে, বিচার কি হবে ওয়াকফ বোর্ডের পক্ষ থেকে। কিন্তু এখন থেকে এটা চলে যাবে হচ্ছে জেলা কালেক্টরের কাছে, যিনি প্রশাসনের লোক হবেন এবং তিনি সিদ্ধান্ত দিবেন। এটা ওয়াকফের জন্য অনেক বড় ধরনের একটা হুমকি। কিন্তু এই হুমকিগুলো শুধু এখন আসছে এমন না, বরং গত 100 বছর ধরে ভারত ওয়াকফের সম্পত্তি নানা আইনের ফাঁক ফোকর ধরে লুণ্ঠন করছে, এবং করতে করতে ওয়াকফের যে সর্বশেষ প্রভাব টিকেছিল, সর্বশেষ নিজের উপর তার অস্তিত্ব ধরে রাখার যে সংগ্রাম টিকেছিল, সেটাকেও নষ্ট করার জন্য আজকের ভারত এই নতুন জায়গায় এসে দাঁড়িয়েছে, এবং তারা ইতিমধ্যে এটা পাশ করে ফেলেছে। তো এই জায়গা থেকে আমাদের করণীয় কি? আমাদের বাংলাদেশ থেকে অনেকেই প্রতিবাদ জানিয়েছেন, আমরাও আমাদের জায়গা থেকে প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি আমরা আমাদের ব্যাপারেও সচেতন থাকি, ওয়াকফের পুরো ইতিহাসটাকে আমরা মাথায় রাখি, এবং আমাদের সমাজে নতুন করে ওয়াকফের পুনর্জাগরণ নিয়ে আমরা চিন্তা করি যে ওয়াকফের পুনর্জাগরণ করার কি কি পরিকল্পনা হতে পারে। আমাদের সমাজে বহু জিনিসে আমরা পৃষ্ঠপোষকতা পাই না, এবং আমরা চিন্তা করি, আমরা বলি যেগুলো নিয়ে কেউ পৃষ্ঠপোষকতা করে না, কিন্তু আসলে একজন মানুষের পক্ষে প্রতিদিন এসে পৃষ্ঠপোষকতা করা সম্ভব না, বরং ওয়াকফের মতো স্থায়ী কোনো মাধ্যমে সেই পৃষ্ঠপোষকতা করা সম্ভব। এই জন্য শায়েখ মোহাম্মদ আওয়ামা হাফিজাহুল্লাহ সহ আরবের অনেক আলেমরা তারা বলেছেন যে আধুনিককালে বেশি করে ওয়াকফ করা দরকার, এবং ওয়াকফ করে আলেমদের জন্য সেগুলো করা দরকার। যে আলেম গবেষণা করবেন, যিনি একটা গবেষণার জন্য দীর্ঘ সময় দিবেন, তার ভাতা নাই বলে তিনি গবেষণা করতে পারছেন না, তার ভাতা কে দিবে? আমাদের এই নেশন স্টেট তো দিবে না, নেশন স্টেট সেই দায়িত্ব নিবে না। নেশন স্টেট তো ওয়াকফের সম্পত্তি নিতে পারলে আরো খুশি, তো সে যখন এই দায়িত্ব নিবে না, তখন এই দায়িত্বটা কে নিবে? ওয়াকফের মাধ্যমে সেই দায়িত্বগুলো যদি নেওয়া হয়, তাহলে ওই আলেমরা গবেষণামূলক কাজ করতে পারবেন, অন্য অনেক কাজে মন দিতে পারবেন, সমাজে জনহিতকর কল্যাণমূলক অনেক কাজ হওয়ার সম্ভাবনা আছে। ওয়াকফের পুনর্জাগরণ ঘটানো একটা জরুরি বিষয়। পাশাপাশি হচ্ছে ভারতবর্ষে যা চলছে সেই ঘটনা প্রবাহের প্রতি আমাদের লক্ষ্য রাখা, এবং যা যা পরিবর্তন ঘটছে সেটাকে বোঝা, এবং যেই সময়ের দিকে সবাই এগিয়ে যাচ্ছে সেই সময়টাকে বোঝা, এবং যোগসূত্রগুলো আবিষ্কার করা, একটা ঘটনার সাথে আরেকটা ঘটনার কি যোগসূত্র আছে, এবং নিজেদের শত্রু মিত্র কারা,
মিথ্যা সেকুলারিজমের মিথ্যা ভুলি এবং মিথ্যা সেকুলারিজমের কাছে আশ্রয় খোঁজার যে প্রবণতা, সেখান থেকে বের হওয়া উচিত এবং সেকুলারিজমের বাস্তবতার যে কদর্য চেহারা সেটাকে অনুধাবন করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিষয়গুলো বোঝার এবং আরও বেশি বিস্তারিত জানার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।